2007 সালের সেপ্টেম্বর মাস। কলকাতা শহর তখন সবে পুজোর আনন্দে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেই শহরের একটি কোণে দমদমের কাছে এক রেল লাইনের ধারে পড়ে আছে একটি তরুণের দেহ, হাত দুটো বুকের ওপর ভাঁজ করা, মাথার পেছনে গভীর ক্ষত। পুলিশ বলল আত্মহত্যা, কিন্তু তার পরিবার বলল হত্যা। আর কলকাতার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বলল এই ছেলেকে বাঁচানো যেত। তার নাম রিজওয়ানুর রহমান, বয়স মাত্র 30। অপরাধ, সে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসার মূল্য চোকাতে হলো তার জীবন দিয়ে। আমি সব্যসাচী চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্প ভালোবাসার শাস্তি মৃত্যু, রিজওয়ানুর রহমান কেস। রিজওয়ানুর রহমান জন্ম 1977 সালে কলকাতার তিলজলা লেনে, পার্ক সার্কাসের কাছে, এক মুসলিম কর্মজীবী পরিবারে। বাবার নাম রেজাউর রহমান। পরিবারটি সচ্ছল নয়, কিন্তু শিক্ষিত, মর্যাদা সম্পন্ন। রিজওয়ানুর ছিলেন মেধাবী, গ্রাফিক ডিজাইনের দক্ষতা অর্জন করেন। চৌরঙ্গীর একটি বেসরকারি মাল্টিমিডিয়া ট্রেনিং সেন্টারে কম্পিউটার গ্রাফিক্স পড়াতেন। লম্বা, সুদর্শন, কথা বলার ধরন স্মার্ট, আন্তরিক। ছাত্রছাত্রীরা তাকে পছন্দ করত। বড় কোনো স্বপ্ন ছিল না, শুধু একটু সুন্দর জীবন। প্রিয়াঙ্কা টোডি, বয়স 23, বাড়ি সল্ট লেকে, কলকাতার অভিজাত এলাকা। বাবা অশোক টোডি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, কোটি কোটি টাকার ব্যবসা। একটি হিন্দু মারওয়াড়ি পরিবারের রাজকন্যা। তার জন্য ভবিষ্যৎ নির্ধারিত। সমগোত্রীয়, সমধর্মীয়, সমৃদ্ধ পরিবারে বিয়ে। দুটি ভিন্ন ধর্ম, দুটি ভিন্ন শ্রেণী, দুটি ভিন্ন পৃথিবী, কিন্তু একটি শহর কলকাতা, আর একটি ক্লাসরুম। 2006 সাল, কলকাতার চৌরঙ্গীর একটি বেসরকারি মাল্টিমিডিয়া ট্রেনিং সেন্টার। প্রিয়াঙ্কা টোডি কম্পিউটার গ্রাফিক্স শিখতে ভর্তি হলেন। টিচার রিজওয়ানুর রহমান। প্রথমে কিছু ছিল না। ট্রিবিউনের রিপোর্ট বলছে প্রিয়াঙ্কাই প্রথমে আকৃষ্ট হয়েছিলেন রিজওয়ানুরের প্রতি। তার চেহারা, কথা বলার ধরন, বন্ধুত্বপূর্ণ স্বভাব। প্রিয়াঙ্কা তার বন্ধুদের কাছে মনের কথা বললেন। বন্ধুরা ধীরে ধীরে রিজওয়ানুরকে জানালেন। এরপর দুজনে কাছে আসতে লাগলেন। ক্লাসের পর ইনস্টিটিউটের ল্যাবে একসাথে বসে কাজ করতেন। কখনো মেট্রো সিনেমাতে ইংরেজি ছবি দেখতেন, কখনো নদীর ধারে সন্ধ্যা কাটাতেন। এই প্রেম ছিল লুকোনো, দুই পরিবারের কেউ জানত না। প্রিয়াঙ্কা জানতেন, জানলে ঝড় উঠবে। রিজওয়ানুরও জানতেন। তবু দুজনে সিদ্ধান্ত নিলেন এই ভালোবাসাকে আর লুকিয়ে রাখবেন না। 18 অগস্ট 2007, এন্টেলির ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস রিজওয়ানুর রহমান এবং প্রিয়াঙ্কা টোডি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী আইনি বিয়ে করলেন। সাক্ষী রিজওয়ানুরের কিছু ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী। দুই পরিবারের কেউ ছিলেন না, কেউ জানতেন না। বিয়ের পর প্রিয়াঙ্কা সল্ট লেকের বাড়িতে ফিরে গেলেন। রিজওয়ানুর তিলজলা লেনে নিজের কাজে ফিরলেন। দুজনেই জানতেন এটা বেশি দিন লুকোনো যাবে না। কিছুদিন পর রিজওয়ানুর তাঁর বড় ভাই রুকবানুর রহমানকে সব জানালেন। 31 অগস্ট 2007, প্রিয়াঙ্কা সল্ট লেক ছেড়ে তিলজলা লেনে রিজওয়ানুরের বাড়িতে চলে এলেন। একই দিনে সেই দম্পতি কলকাতা পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার সাউথ এবং কড়েয়া পুলিশ স্টেশনে চিঠি দিলেন। বাবার পরিবারের হাত থেকে প্রোটেকশন চাই। এই চিঠিটাই হয়তো রিজওয়ানুরের জন্য কাল হলো। 1 সেপ্টেম্বর 2007, প্রিয়াঙ্কার বাবা অশোক টোডি, কাকা প্রদীপ টোডি এবং মামা অনিল সারাওগি তিনজনে কড়েয়া পুলিশ স্টেশনে গেলেন। ওসি জানালেন যে বিয়ে আইনি, আমি কিছু করতে পারবো না।
তখন তারা গেলেন ডেপুটি কমিশনার হেডকোয়ার্টার্স জ্ঞানবন্ত সিং এর কাছে। সিং তাদের পাঠালেন ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট অজয় কুমারের কাছে। টোডি পরিবার অভিযোগ দিলেন প্রিয়াঙ্কাকে প্রতারণা করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগটি মিথ্যা, কিন্তু পুলিশ সেটাই বিশ্বাস করল। সাব ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস চলে এলেন তিলজলা লেনে। বিয়ের সার্টিফিকেট দেখলেন, সব ঠিকঠাক। তবুও রেজওয়ানুর ও প্রিয়াঙ্কাকে কোনো নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়ে গেলেন। লালবাজারের ভেতরে কি হলো? রেজওয়ানুরের ভাই রোগবানুর পরে জানালেন, পুলিশ অফিসাররা বললেন বিয়ে ভাঙো, নইলে পুরো পরিবারকে থানায় তুলে আনবো। রেজওয়ানুরকে বলা হলো প্রিয়াঙ্কাকে ফিরিয়ে না দিলে অ্যাবডাকশনের মামলায় জেলে পোরা হবে। 8ই সেপ্টেম্বর 2007 প্রদীপ টোডি আবার পুলিশে গিয়ে বললেন প্রিয়াঙ্কাকে আটকে রাখা হচ্ছে। আবার ডাকা হলো দম্পতিকে লালবাজারে। সেদিন রেজওয়ানুর ও প্রিয়াঙ্কার শেষ দেখা। একটি রিটেন এগ্রিমেন্ট লেখা হলো। প্রিয়াঙ্কা 7 দিনের জন্য বাবার বাড়ি যাবেন, তারপর ফিরবেন। প্রিয়াঙ্কার কাস্টাডি দেয়া হলো তার মামা অনিল সরাওগির হাতে। 7 দিন পর প্রিয়াঙ্কা ফিরলেন না। 14ই সেপ্টেম্বর প্রিয়াঙ্কার ফোন হঠাৎ বন্ধ হয়ে গেল। রেজওয়ানুর বারবার ফোন করলেন, কোনো সাড়া নেই। অশোক টোডির ফোনে, পরিবারের অন্যদের ফোনে, সব জায়গায় ফোন করলেন, সব বন্ধ। 15ই সেপ্টেম্বর চুক্তি অনুযায়ী প্রিয়াঙ্কার ফেরার দিন। রেজওয়ানুর তার তিলজলা লেনের বাড়িতে অপেক্ষা করলেন, কিন্তু প্রিয়াঙ্কা এলেন না। রেজওয়ানুর পরিবার নিয়ে সল্ট লেকে প্রিয়াঙ্কার বাড়িতে গেলেন। গেট বন্ধ, কেউ খুলল না। এরপর শুরু হলো থ্রেটনিং কল। লালবাজার থেকে ফোন, ছেড়ে দাও প্রিয়াঙ্কাকে, নইলে পরিণাম ভালো হবে না। রাস্তায় লোক লাগানো হলো রেজওয়ানুরের গতিবিধি নজর রাখতে। মধ্যস্থকারীরা এলেন, বলা হলো টাকা নাও, বিয়ে ভাঙো। রেজওয়ানুর রাজি হলেন না। ভয়ে রেজওয়ানুর তিলজলা লেন ছেড়ে মাসির বাড়িতে চলে গেলেন। তিনি অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অর্থাৎ এপিডিআর এর প্রধান সুজাত ভদ্রর কাছে সাহায্য চাইলেন। হাইকোর্টে রিট পিটিশন করার কথা ভাবলেন প্রিয়াঙ্কাকে মুক্ত করতে, কিন্তু সময় ফুরিয়ে আসছিল। 21শে সেপ্টেম্বর 2007 সকাল 10:10 এপিডিআর প্রধান সুজাত ভদ্রর কাছে রেজওয়ানুরের ফোন এলো। বললেন, আমার স্ত্রীকে সল্ট লেকে আটকে রাখা হয়েছে, আজ রিট পিটিশন করব, সাহায্য করুন। ভদ্র বললেন, ঠিক আছে, কাগজপত্র নিয়ে এসো। কিন্তু রেজওয়ানুর আর এলেন না। সকাল 10:30 দমদমের কাছে পাতিপুকুর এলাকায় রেল লাইনের পাশে পাওয়া গেল একটি দেহ। হাত দুটো বুকের ওপর ভাঁজ করা, মাথার পেছনে গভীর ক্ষত। রেজওয়ানুর রহমান। দমদম রেল স্টেশনের গার্ড বললেন, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট বা সুইসাইড। কলকাতা পুলিশ বলল, সিম্পল কেস অফ সুইসাইড। কিন্তু প্রশ্ন থেকে গেল, একজন মানুষ যখন আত্মহত্যা করে তার হাত কি করে বুকের ওপর ভাঁজ হয়ে থাকে? সুইসাইডে মাথার পেছনে এভাবে ক্ষত হয় কিভাবে? আর সকাল 10:10 যে মানুষ সাহায্যের জন্য ফোন করেছেন, মাত্র 20 মিনিট পরে সে কিভাবে মরে যায়? 22শে সেপ্টেম্বর রেজওয়ানুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল। পার্ক সার্কাস এবং তিলজলাতে হাজার হাজার মানুষ রাস্তায় নামলেন, বিক্ষোভ হলো, পুলিশের গাড়ি পোড়ানো হলো। তৎকালীন বিরোধী নেত্রী দাবি তুললেন, কলকাতা পুলিশ কমিশনারকে সরাতে হবে। রেজওয়ানুরের ভাই রোগবানুর এফআইআর দায়ের করলেন। অশোক টোডি হত্যা করেছেন। মা কিশোর জাহান ক্যালকাটা হাইকোর্টে রিট পিটিশন করলেন। হাইকোর্ট রায় দিলেন সিবিআই তদন্ত করবে। সিবিআই তদন্তে যা বেরোলো, সিবিআই জানালো মৃত্যুর কারণ সুইসাইড। কিন্তু সেই সুইসাইডে অ্যাবেটমেন্ট করেছে অনেকে। চার্জ করা হলো অশোক টোডি, প্রদীপ টোডি, অনিল সরাওগি, অ্যাবেটমেন্ট টু সুইসাইড। 3 পুলিশ অফিসার, ডেপুটি কমিশনার অজয় কুমার, এসিপি
সুকান্তি চক্রবর্তী, সাব ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস, অ্যাবেটমেন্ট টু সুইসাইড, এবং সৈয়দ মহিউদ্দিন আলায়াস পাপ্পু, টোডি পরিবার ও পুলিশের মধ্যে দালাল। সিবিআই আরো জানালো, টোডি পরিবার রিজওয়ানুরের পরিচিত জনদের টাকা দিয়েছিল বিয়ে ভাঙাতে। 13 সেপ্টেম্বর 5 লক্ষ টাকা, 19 সেপ্টেম্বর আরো 6 লক্ষ টাকা। রহস্যজনক এসএমএস, মৃত্যুর পর মিডিয়াতে ফাঁস হলো দুটো এসএমএস। একটি অশোক টোডিকে, পাপা মরার আগে 10 মিনিট আছে, একবার ওর সাথে কথা বলতে দাও। 5 মিনিট পর বিমলা টোডিকে, মম 5 মিনিট বাকি, একবার কথা বলতে দাও। কিন্তু রিজওয়ানুর ক্যাথলিক কলেজ থেকে পাশ করা, বাংলায় নয় ইংরেজিতে এসএমএস করতেন। এই এসএমএস দুটি হিন্দিতে। তাহলে কে পাঠিয়েছিল এই এসএমএস? এই মামলায় দুটি থিওরি। থিওরি নাম্বার 1, abetted সুইসাইড, সিবিআই এর কনক্লুশন। রিজওয়ানুর নিজেই মরেছেন, কিন্তু তাকে বাঁচার কোনো পথ দেওয়া হয়নি। স্ত্রীকে জোর করে আলাদা করা হলো, থ্রেটনিং কল এলো, আইন সাহায্য করলো না, টাকা দিয়ে কাছের লোককে কিনে নেওয়া হলো, একজন মানুষকে চারদিক থেকে বন্ধ করে দেওয়া হলো। এটাও একটা হত্যা, শুধু হাত দিয়ে নয়, ষড়যন্ত্র দিয়ে। থিওরি 2, রিজওয়ানুরের পরিবারের অভিযোগ, অনেক মানুষের বিশ্বাস, প্রশ্নগুলো আজও উত্তরহীন। মাথার পেছনে ক্ষত কিভাবে? হাত ভাঁজ করা কেন? সকাল 10:10 ফোনের পর 20 মিনিট পরে মৃত্যু। হিন্দিতে এসএমএস কে পাঠালো? 3 নভেম্বর 2007 এক ব্যক্তি টিভিতে বলল সে রিজওয়ানুরকে কিডন্যাপ হতে দেখেছে। সিবিআই তদন্তে ইনকনসিস্টেন্সি পাওয়া গেল, তবে কিডন্যাপ কনফার্ম করা গেল না। আজকের সত্য, সুপ্রিম কোর্ট 2011 সালে সিবিআই এর সুইসাইড কনক্লুশন বহাল রাখল, কিন্তু অ্যাবেটমেন্ট টু সুইসাইড বিচার আজও চলছে। টোডি পরিবার এখনো কলকাতা হাইকোর্টের চার্জ কোয়াশ করার চেষ্টা করছে, আর রিজওয়ানুরের মা কিশোর জাহান এখনো বিচারের অপেক্ষায়। রিজওয়ানুর রহমানের গল্প 3টি বড় সত্যের গল্প। প্রথম সত্য, ধর্ম এবং শ্রেণীর মাঝে দেওয়াল। 2007 সালে ভারতের সংবিধান যে দেশে প্রতিটি নাগরিককে ধর্ম নির্বিশেষে বিয়ের অধিকার দিয়েছে, সেই দেশে একটি আইনি বিয়ে টিকতে পারল না। কারণ ছেলেটি গরিব, কারণ ছেলেটি মুসলিম। দ্বিতীয় সত্য, পুলিশের ক্ষমতার অপব্যবহার। যে পুলিশের কাজ ছিল দম্পতিকে রক্ষা করা, তারাই হলো অস্ত্র। পুলিশ কমিশনার প্রসূন মুখার্জিকে পরে সরানো হলো, কিছু অফিসার ট্রান্সফার হলো, কিন্তু রিজওয়ানুর ফিরে এলেন না। তৃতীয় সত্য, অর্থের শক্তি। টাকা দিয়ে পুলিশ কেনা হলো, টাকা দিয়ে কাছের মানুষ কেনা হলো, টাকা দিয়ে বিচার আটকানো হলো। আজ 17 বছর পরেও মামলা চলছে। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম রিজওয়ানুর রহমান কেস নিয়ে। রিজওয়ানুর রহমান যদি বেঁচে থাকতেন, আজ তার বয়স হতো 47। হয়তো কোনো গ্রাফিক স্টুডিওতে কাজ করতেন, হয়তো প্রিয়াঙ্কার সাথে সংসার করতেন, হয়তো তাদের সন্তান আজ কলকাতার কোনো স্কুলে পড়তো। কিন্তু কারো মনে হলো এই ভালোবাসা থাকা উচিত নয়, আর সেটুকুই যথেষ্ট ছিল একটি জীবন শেষ করে দিতে। আপনি কি মনে করেন এটা সত্যি আত্মহত্যা নাকি পরিকল্পিত? প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। নিচে কমেন্টে আপনার মত জানান। যদি মনে করেন এই গল্প আরো মানুষের জানার দরকার, তাহলে শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজ এখানেই বিদায়, আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।